রাজের মাথায় রক্ত উঠে পড়েছে। সে কি করবে ভেবে পাচ্ছে না। ইচ্ছে করছে শীতলের পুরো পরিবারকে কেটে কিমা বানিয়ে কুকুরদের খাওয়াতে, বাট সেটা করা যাবে না। শীতলের জন্য রাজ এই কাজ করতে পারবে না। শীতলের জন্য কিছু করতে পারছে না রাজ, এটাই রাজের সবচেয়ে বড় দুঃখ। রাজ স্পিডে ড্রাইভ করেছে। সা করে ড্রাইভ করে রাজ শীতলের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। শীতলের কাছে ফোন নেই যে রাজ ফোন করে তাকে জানাবে। শীতল কি করে পারল ডিভোর্স পেপারে সাইন করতে? ওর হাত একটুও কাঁপেনি। রাজ ভেবেছিল শীতল আর যাই করুক কখনো একেবারে তাকে লাইফ থেকে বের করবে না, বাট রাজের ধারণা ভুল হল। রাজ সোজা গিয়ে গেট ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করল। কার থেকে নেমেই কারের দরজায় লাথি দিয়ে দরজা বন্ধ করল। রাজকে মোটা মোটা দুটো জল্লাদ টাইপ লোকের সম্মুখীন হতে হল। রাজ এই দুটোকে পিটিয়ে তক্তা বানাতে বেশি সময় নিল না। রাজ এই দুটোর পেটে যেই লাথি দিতে যাবে আবার তখন কারো গায়ের গন্ধ পেল রাজ। সামনে তাকিয়ে যাকে ভেবেছিল তাকেই দেখতে পেল রাজ। রাজের মুখে কিছু ব্লিডিং লেগেছিল। কি রকম ভয়ঙ্কর জানোয়ারের মতো দেখাচ্ছে। রাজ উঠে দাঁড়িয়ে শার্টের হাতা ফ্লোট করল। তারপর শীতলের দিকে তাকাল। শীতল ভয় নিচে তাকিয়ে আছে। শীতল জানে রাজ প্রচণ্ড রেগে আছে। শীতলের ডিভোর্স পেপারে সাইন করার সময় বুক ফেটে কান্না আসছিল। সে 3 বার জ্ঞান হারিয়েছিল, তবুও রেহাই পায়নি সে। রোদ একটা কাটারি দিয়ে নিজের গলা সহ বাবা মায়ের গলার সামনে ধরে রেখেছিল। শীতল বাবা মা ভাইয়ের মৃত্যুর কারণ হতে চায় না, তাই সে বুকে এক সাগর পাথর রেখে সাইন দিয়ে তৃতীয়বারের মতো জ্ঞান হারাল। রাত অনেক হয়েছে। রোদ সহ তার বাবা মা উপরের করিডোরে দাঁড়িয়ে রাজের ভয়ানক রূপ দেখছিল। সাহস কুলোয়নি তাদের রাজের মুখোমুখি হওয়ার। রোদ ময়মনসিংহের পুলিশ কমিশনারকে ফোন করে আসতে বলেছে। সাথে কিছু পুলিশ গার্ড নিয়ে আসতে বলেছে। রোদ যেন রাজকে আটকিয়ে বাড়ি থেকে বের করা হয়। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য রোদ শীতলকে নিচে রাজের সামনে যেতে বলেছে। রাজ শীতলকে দেখে রাগ ঝেড়ে কিছুটা শীতল হবে এর নিশ্চয়তা থেকে রোদ শীতলকে রাজের সামনে তার কাছে পাঠিয়েছে। রাজ একটা লাঠি নিয়ে শীতলের কাছে গেল। শীতল ভয়ে মাথা নিচু করে আছে। সে ধরেই নিয়েছে রাজ তার মাথা ফাটাবে। রাজ শীতলের মাথা ফাটিয়ে শীতলের দেহকে রক্তাক্ত করুক, এটাই চাই শীতল। সে আজ যা করেছে রাজের সাথে তাতে এটাই তার প্রাপ্য। তা ডার্লিং, হঠাৎ আমার প্রতি এত সদয় কেন হলে? শীতল ভয়ে ভয়ে বলল। কেন? না মানে মেঘ না চাইতে জল পেলাম তো তাই। এতদিন তোমাকে কুকুর বিড়ালের মতো চিৎকার করে ডেকেছি তোমার মুখটুকু দেখার জন্য, বাট তুমি আমার প্রতি একটুও সদয় হলে না। কিন্তু আজ দেখো আমি না ডাকতেই আমার শিকার ধরা দিয়েছে আমার জালে। দেখুন আপনি এখান থেকে যান, কারণ এখনই কমিশনার আসবে। তখন আপনার বিপদ হবে কপালে। সো বিপদ হওয়ার আগে এখান থেকে চলে যান। কি ব্যাপার কি? আজ বারবার মেঘ না চাইতে জল। এতদিন তো তোমার মুখ থেকে কোনো কথায় বের হতো না, আর এখন তো দেখছি কথার বুলি ফুটেছে। রাজ কথাটা বলেই শীতলকে উদ্দেশ্য করে হাতের লাঠিটা প্রয়োগ করল। শীতল ভেবেছে আজ তার দিন শেষ। সে মনে হয় রাজের হাতে প্রাণ হারাবে। অন্তত রাজের হাতে নিজের প্রাণ দিয়ে রাজের কোলে মৃত্যুবরণ করতে পারবে সে। এটা ভেবে নিজেকে সান্ত্বনা দিল শীতল। শীতল চোখ খুলে দেখল তার পাশে থাকা মোটরে রাজ লাঠি দিয়ে আঘাত করেছে।
ঝন ঝন শব্দ হচ্ছে পানি আর শীতলের ভেতরেও এমন ঝন ঝন শব্দ হচ্ছে ভয়। রাজ অট্ট হাসিতে ভেঙে পড়ল শীতলের সিচুয়েশন দেখে। সে হাসি থামিয়ে বলল, ভয় পেয়ে গেলে বউ? ভেবেছ তোমাকে আঘাত করব? তোমাকে এখন আমি কি আর আঘাত করতে পারি? তোমাকে আঘাত করা মানে নিজেকে নিজে আঘাত করা। রাজগায়ের শার্ট খুলে পানি দিল মুখে। শার্টটা শীতলের হাতে দিল রাজ। পানি দিয়ে মুছে নিল রাজ তার শরীর। শীতল চুপচাপ রাজের বডি দেখছে। রাজের বডি দেখে শীতলের চোখ আটকে গেল। ছেলেরা যে এত সুন্দর আর ফর্সা হয় সেটা রাজকে না দেখলে বোঝা যেত না। রাজ শীতলের দিকে তাকিয়ে শীতলের উড়না দিয়ে নিজের হাত মুখ মুছল। তারপর বলল, এভাবে তাকিয়ে আছো কেন? নিজের স্বামীর বডির দিকে আর চোখে তাকানোর কি হলো? মনে হচ্ছিল তুমি কোনো অচেনা মেয়ে। যাই হোক, তোমার সাথে অনেক দিন ধরে বাসর করা হয় না, তাই তো আমার দিকে এভাবে তাকিয়েছিলে। আচ্ছা ডার্লিং, নো টেনশন, বাসরের জন্য একটা ডেট ফিক্সড করছি। শীতল কল্পনাও করেনি ডিভোর্স পেপারে সাইন করার পরও ঠান্ডা মাথায় এগুলো বলবে রাজ। আপনাকে আমার লাইফ থেকে বের করে দিয়েছি আমি। ডিভোর্সের পেপার তো পেয়েই গিয়েছেন আপনি। আমি আপনার বউ নই এখন, তাই আমার সাথে আবারও নতুন করে বাসরের কথা ভুলে যান। শীতল এই কথাগুলো বলেই ভেতরে যাওয়ার জন্য পা বাড়াল, তখনই রাজ শীতলের লম্বা চুলের মুঠি ধরে নিজের খুব কাছে নিয়ে আসল। আচমকা এমন হওয়াতে শীতলের চোখ বন্ধ হয়ে গেল আপনা আপনি। রাজ শীতলের ঘাড়ে নাক ঘষে ঘষে দাঁতে দাঁত চেপে কঠিন গলায় বলল, এত বড় আসপর্দা তোমার? তুমি আমায় ছেড়ে দেওয়ার কথা ভাবতে পারলে আর ছেড়েও দিলে কত সহজে। আচ্ছা, এই কাগজ কি আমাদের আলাদা করতে পারবে? এই কাগজ কি তোমার উপর থেকে আমার অধিকার কেড়ে নিতে পারবে? তোমার সাথে আমার আত্মার সম্পর্ক। মন থেকে মনের, হৃদয় থেকে হৃদয়ের সম্পর্ক। মৃত্যু ছাড়া তোমার থেকে কেউ আমাকে আলাদা করতে পারবে না। কারণ স্বয়ং আল্লাহ তাআলা চান আমরা দুজন এক থাকি সদা সর্বদার জন্য। শীতলের ভয়ে বুক কেঁপে উঠেছে। রাজ আজ ভয়ঙ্করভাবে রেগে আছে তার ব্যবহারে। রাজমুখ নিশ্চয় ভয়ঙ্কর রূপ নিয়েছে রাগে। শীতলের রাজের মুখ দেখার সাহস নেই, তাই চোখ বন্ধ করে আছে। রাজ এবার শীতলের গলায় একটা হালকা কামড় দিল। আহোহো, কি করছেন কি? একটু টেস্ট দিলাম। কিসের? আমাকে তো জানোয়ার ভাবো তুমি আর তোমার পুরো গোষ্ঠী, তাই জানোয়ারের কামড় কেমন হয় তা তোমাকে বোঝালাম। যদিও কামড়টা জাস্ট হালকা একটু শো ছিল। এরপর থেকে তোমার বাবা মা আর ভাইকেও কামড় দেব, বাট এমন হালকা নয়, অনেক জোরে। শীতল এবার রাগী লুকে রাজের দিকে তাকাল। এভাবে তাকিয়ে থেকো না গো। আমার এখনই বাসর রুমে ঢুকতে ইচ্ছে করছে। এরপর নিজেকে সামলানো দায় হয়ে পড়বে। রাজ একটা টেডি হাসি দিয়ে শীতলের গোলাপি ঠোঁটের দিকে এগুতো লাগল। ঠিক তখনই রাজের কানে কতগুলো জিপের হর্নের আওয়াজ এলো। আর সাথে সাথে কেউ শিলকে এক ঝটকা দিয়ে রাজের কাছ থেকে সরাল। রাজ আচমকা চমকে গিয়ে নিচে পড়ে গেল। কেই রাজকে তোলার জন্য হাত বাড়াল। রাজ সাহায্য ছাড়াই উঠে দাঁড়াল। রাজ বেশ কয়েকজন পুলিশ গার্ডকে দেখতে পেল। তার মধ্যে একজন কমিশনার ছিল। তিনি রাজকে সালাম দিয়ে এখান থেকে চলে যেতে বলল। রোদ বলল, শীতল সাইন করে দিয়েছে, তাই রাজের সাথে শীতলের কোনো সম্পর্ক নেই আর। রাজ হেসে বলল, সে সাইন করেনি আর তাই শীতল এখনো রাজের প্রপার্টি, মানে ওয়াইফ।
3 মাস পার হলেই ডিভোর্স সম্পন্ন হবে এই কথাটা রাজ জোরে জোরে সবাইকে বলল। শীতল এখনো রাজের ওয়াইফ সেটাও রাজ চিৎকার করে বলল। সবার কান ফেটে যাওয়ার উপক্রম হল রাজের এমন চিৎকার শুনে। 39 শীতল বিছানায় বসে আছে আর চোখ বন্ধ করে ভাবছে ঘটে যাওয়া ঘটনাগুলোর কথা। ঠিকমতো কাঁদতেও পাচ্ছে না শীতল। কাঁদলে শীতলের মন হালকা হতো বোধহয়। শীতলকে পাহারা দেওয়ার জন্য একটা 20 বছরের কাজের মেয়ে রাখা হয়েছে। সেই শীতলের গায়ে সেটে সেটে থাকে। শীতল যেন কোনোভাবেই রাজের সাথে যোগাযোগ না করতে পারে। শীতলের বেডের পাশে রাজের শার্ট লুকানো ছিল। সেই লুকিয়ে রেখেছে। যেই রুমের আলো অফ হবে অমনি শীতল রাজের গায়ের গন্ধ লেগে থাকা শার্ট নিজের বুকে নিয়ে ঘুমাবে। রাজ তাড়াহুড়ো করে বেরিয়ে যাওয়াতে শীতলের কাছ থেকে শার্ট নিতে ভুলে গিয়েছে। রাজ নিজের বাড়িতে গিয়ে রুমে ঢুকে চোখ বন্ধ করে ভাবতে লাগল নেক্সট প্ল্যান কি হবে তার। রাজ নিজের দিকে তাকিয়ে মিররের সামনে গেল। রাজের শরীরে এখনো শীতলের গায়ের ছোঁয়া আছে। ওর গায়ের মিষ্টি সুবাস এখনো ফিল করছে রাজ। রাজ দেখল তার বুকে কতগুলো নখের দাগ। নখের দাগগুলো দেখে রাজ টেডি হাসি দিল। শীতলের ঠোঁটের স্বাদ নেওয়ার সময় হয়তো শীতল রেগে বা শিহরিত হয়ে এই কাণ্ডগুলো ঘটিয়েছে। রাজ নিজের বুকে হাত নিয়ে চোখ বন্ধ করে ফিল করল। কবে শীতল পার্মানেন্টলি রাজের বুকে শিফট হবে। রাজ বেডে উপর হয়ে শুয়ে পড়ল। কারণ একদিন পর রাজ শীতলকে একটা সারপ্রাইজ দেবে। শীতল হয়তো কল্পনাও করতে পারবে না। রাতে কাজের মেয়ে ফ্লোরে একটা ক্যাম্প বেড বিছিয়ে ঘুমালো। মাচার মতো 4টা খুঁটি যুক্ত আর মাঝখানে ঝালি থাকে। শীতল চুপচাপ রাজের শার্ট বুকে নিয়ে ঘুমালো। শীতলের মনে হচ্ছে আজ সে শান্তিতে ঘুমাতে পারবে। মনে হচ্ছে রাজ তার বুকের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে আছে। শীতলের মাঝরাতে ঘুম ভেঙে গেল। সে ফিল করছে তার উপর কেউ ভর করে শুয়ে আছে। গায়ের গন্ধ খুব চেনা চেনা। বেশ ভারী কিছু। শীতলের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। শীতল অনেক কষ্টে তাকিয়ে দেখল রাজ তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। শীতল চমকে গিয়ে বারবার চোখ অন করছে আর অফ করছে। রাজ এখানে কিভাবে আসতে পারে এটাই ভাবছে শীতল। শীতলকে রাজ শক্ত করে আরো জোরে জড়িয়ে ধরল। শীতল এবার চমকে চোখ খুলল। সে দেখল কোথাও রাজ নেই। রাজের শার্ট এখনো সে বুকে জড়িয়ে শুয়ে আছে। তার মানে এটা স্বপ্ন। যাক বাবা, শীতল বেশ হাফ ছেড়ে বাঁচল। সে চুলগুলি সামনের দিকে এনে কাজের মেয়ের দিকে চোখ বুলাল। শীতলের চোখগুলো বরাবরের মতো ছানা বড়া হয়ে গেল। কারণ কাজের মেয়ে ঘুমালে তার কিছুই ঠিক থাকে না। শীতলের গা ঘিন ঘিন করছে এমন অবস্থা দেখে। শীতলের এমন হয় তাই বলে এত না। শীতলের মনে হচ্ছে এর একটা শিক্ষা দিতে হবে। তুই খাবি দাবি পাহারা দিবি আমাকে। সারাদিন সব কাজ করিস গুছিয়ে আর ঘুমাতে পারিস না গুছিয়ে। ঈশ্বর স্বপ্ন না হয়ে যদি সত্যি সত্যি রাজ আসতো আর ওকে এইভাবে ঘুমাতে দেখত তাহলে কি যে হতো। শীতলের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। সে ওয়াশরুম থেকে গামলা ভর্তি পানি এনে সারা গায়ে ঢেলে দিল বেজ্জায়া কাজের মেয়েটার উপর। কাজের মেয়ে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠল। শীতল মেয়েটাকে কর্কশ গলায় বলল, বেরিয়ে যেতে রুম থেকে। একদিন হয়ে গেল শীতল রাজের কোনো খবর পাচ্ছে না। শীতল পরের দিন সকালে ছাদে গেল হাঁটতে। ছাদে অনেক ফুল গাছ আছে। সেগুলো দেখলে শীতলের মন ভালো হবে কিছুটা। কাজের মেয়েটাকে শীতল বুদ্ধি করে আটকে রেখেছে ওয়াশরুমে।
শীতল চোখ বন্ধ করে রাজের কথা ভাবল। তখনই কেউ কয়েকটা ফুল ছুঁড়ে মারল শীতলের গায়ে। শীতল তো রেগে আগুন হয়ে গেল। শীতল সামনে পেছনে কাউকে দেখতে পেল না। শীতল বেশ সাহসী, তাই সে জোর গলায় বলল, কে কে? কোনো গর্দভ শয়তান? আমার গায়ে ফুল ছোড়া? জানিস আমি কার ওয়াইফ? তুমি মিসেস রাজের ওয়াইফ। ও পাশের ছাদের থেকে কেউ বলে উঠল। শীতল তাকিয়ে দেখল পাশের ছাদে রাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে টেডি হাসি দিচ্ছে। আপনি এখানে? শীতল বেশ অবাক হল। কেন? অন্য কাউকে আশা করেছিলে নাকি? এমন কার বুকের পাঠা আছে যে আমার বউয়ের গায়ে ফুল ছুঁড়ে মারবে? তাই তো ভাবি আপনি ছাড়া আর কেউ এমন গর্দভের মতো কাজ করবে কে? তা এখানে কি করছেন অন্যের ছাদে? অন্যের ছাদে মানে? নিজের ছাদ এটা। আমি নগদ টাকা দিয়ে দিয়ে কিনেছি। মানে এই বাসা আপনি কিনেছেন? জি হ্যাঁ। আমার জানা মতে আপনার দাদা ঢাকার বাসা লোককে ঠকিয়ে কিনেছে। আর আপনি বুঝি এই বাসা ঠকিয়ে কিনেছেন আরেক লোকের কাছ থেকে? পুরো পরিবার লোক ঠকানোর কাজ করেন, তাই না? রাজ শার্টের হাতা ফ্লোট করে টেডি হাসি দিয়ে বলল, আমি এখন এই বসায় থাকব, তাই এখন থেকে আমি তোমার প্রতিবেশী। প্রতিবেশীর একটু খেয়াল রাখতে শিখো। রাজ কথাগুলো বলেই নিজের ছাদ থেকে শীতলদের ছাদে এসে পড়ল। শীতল ছাদ থেকে চলে যেতে গেলেই রাজ শীতলকে এক টানে নিজের কাছে নিয়ে এসে কানে কানে বলল, আমার দাদা দাদিকে তোলে এনে চুরি করে বিয়ে করেছে। আমার বাবা মাকে হাইজ্যাক করে বিয়ে করেছে। আর আমি তোমাকে ডাকাতি করে বিয়ে করেছি। শীতল কিছু বোঝে ওঠার আগেই রাজ শীতলের ঠোঁট নিজের আয়ত্তে নিয়ে এলো। শীতল রেগে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে রাজের থেকে। রাজ আরও জোরে শীতলকে নিজের আয়ত্তে নিয়ে এলো, তখনই তারা কারো চিৎকার শুনতে পেল। রাজ আর শীতল তাকিয়ে দেখল কাজের মেয়ে ললিপপ খাচ্ছে আর জোরে চিৎকার দিচ্ছে। শীতলে বেশ রাগ হল রাজের উপর। কাজের মেয়ে এভাবে তাদের দেখে ফেলল। এবার সে বাবা মা আর রোদকে বলে দেবে। রোদ ভাইয়া ঝামেলা করবে প্রচণ্ড। রাজও এবার ভাইয়াকে ছেড়ে দেবে না। রাজ শীতলের জন্য তার পরিবারের কোনো ক্ষতি করে না, বাট ধৈর্যের বাঁধ ভেঙে গেলে খুব বাজে হবে সিচুয়েশন। কাজের মেয়ে ললিপপ নিচে ফেলে দিয়ে দৌড় শুরু করল নিচে যাওয়ার জন্য। ঠিক তখনই রাজ বলল, ম্যাডাম ফুলি, জাস্ট 1 মিনিট প্লিজ জজ। ফুলি পেছনে তাকিয়ে বলল, 1 সেকেন্ডও দাঁড়ানোর সময় নেই। আমি নুন খেয়ে নোনা হারামি করব না। আমি এখন সবাইকে বলে দেব এখানে এখন কি ঘটল। ঠিক আছে ম্যাডাম বলুন, বাট তার আগে আপনার ফোনে একটা এমএমএস পাঠিয়েছি, সেটা দেখুন। শীতল কিছুই বুঝতে পারছে না রাজের কাণ্ড। ফুলি নিজের ফোনের এমএমএস দেখে রাজের দিকে তাকাল। ফুলি কথা বলছে না, কারণ ফুলির বুলি বন্ধ হয়ে গিয়েছে এমএমএসের ভিডিও দেখে। রাজ ফুলির কাছে গিয়ে পকেট থেকে ললিপপ বের করে সেটা ফুলির মুখে পুরে দিল। ফুলি চোখ বড় বড় করে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। শীতল ভাবছে রাজ কি এমন দেখালো যে ফুলি চুপ হয়ে আছে। শীতলের মনে পড়ল ফুলি যে ঘুমিয়ে থাকে যে অবস্থায়, সেটা আবার ভিডিও করল নাকি রাজ যেন সময়ে কাজে লাগানো যায়। শীতলের বেজায় রাগ উঠল। নিজের কার্যসিদ্ধির জন্য কেউ এমন করে নাকি? রাজ বলল, তো ফুলি ম্যাডাম, আপনি এখনকার ঘটনা যদি কাউকে বলেন তাহলে ফোনের ঘটনাটা আমিও কাউকে না কাউকে বলবো। ফুলি শুধু বলল, ধর্মের কল বাতাসে নড়ে। আমাকে এভাবে মেইল করলেন তো দেখবেন ধর্মে সইবে না।
ফুলি নিরীহ মেয়ের মতো ছাদ থেকে চলে গেল। রাজ পকেট থেকে একটা ললিপপ বের করে শীতলের সামনে গেল। শীতল বড় বড় চোখ করে তাকিয়ে আছে রাজের দিকে। আপনি ভালো করে বলুন তো, ফুলির কি ভিডিও করলেন? ওর যে ঘুমালে কিছু ঠিক থাকে না সেটা ভিডিও করেছেন আপনি। এত নীচ কবে থেকে হলেন আপনি? আমার সাথে যা করেছেন তাতেও মন ভরল না, এখন আবার কাজের মেয়ে। ছি ছি ছি। রাজ শীতলের চুল ধরে নিজের খুব কাছে এনে বলল, পৃথিবীতে তোমাকে ছাড়া আর সবাইকে আমি মা বোনের চোখে দেখি। আমি শুধু তোমার সাথেই। যাই হোক, একটা কথা শুনে রাখো, আমি আর যাই করি তোমাকে ধোঁকা দেব না কখনোই। আমি শুধু তোমাকেই ভালোবাসি এন্ড ভালোবাসি। তোমাদের ফুলির প্রেমিক হল তোমাদের দারোয়ান। সন্ধ্যার সময়ে তোমাদের দারোয়ান আর কাজের মেয়ে রোমাঞ্চ করছিল, সেটাই আমি ভিডিও করেছি। এখন আমি সেটা দিয়েই ফুলিকে ভয় দেখালাম। রাজ শীতলকে ছেড়ে দিয়ে ললিপপটা শীতলের মুখে পুরে দিল। শীতল বাধা দিল না, সে অপরাধীর মতো চুপচাপ মাথা নিচু করে আছে। রাজ হঠাৎ করেই শীতলের মুখের ললিপপটা নিয়ে নিজের মুখে দিল। আহহ, এবার খুব মিষ্টি লাগছে ললিপপ। এই ললিপপে আমার ভালোবাসার ঠোঁটের ছোঁয়া আছে। শীতল হাসবে না কাঁদবে সেটা বুঝতে পারছে না। শীতল নিচে নেমে চলে এলো। কাজের মেয়ে তার দিকে কেমন করে যেন তাকালো। ফুলি বলল, আপা যান, লোকটা সুবিধার না, মানুষের ব্যক্তিগত জিনিস নিয়ে মেইল করে। শীতল রাগী গলায় বলল, গর্ধব, ওটা মেইল হবে না, ব্ল্যাকমেইল হবে রে। আর শোন, নিজের চরকায় তেল দে। দারোয়ানের সাথে তোর লটার কটর আছে সেটা জানি আমি। উনি আমায় বলেছেন 40। দুপুরে শীতল না খেয়ে ঘুমুচ্ছে, ঠিক তখনই একটা ফুলি এসে তার ফোন দিয়ে গেল। শীতল কিছুই বুঝতে পারল না। হঠাৎ ফুলির ফোনে রাজের নাম্বার থেকে কল এলো। শীতল এবার বুঝতে পেরেছে বিষয়টা। সব রাজের কাণ্ড। হ্যালো। হ্যালো ডার্লিং, কেমন আছো? আমার নাম ডার্লিং না, দয়া করে এসব থার্ড ক্লাস নাম ধরে আমায় ডাকবেন না। ডার্লিং, আমি তো থার্ড ক্লাস। তোমারাই তো এটা বলো, এজন্য আমার সাথে এমন জানোয়ার থার্ড ক্লাসের মতো বিহেভ করো। তাহলে আমি তো এসব থার্ড ক্লাস কথা বলবই। শীতলের চোখ দিয়ে পানি পড়ছে। ঠিক বলেছে রাজ। শীতল আর তার পরিবার তো রাজকে থার্ড ক্লাস ভাবে। রাজকে সব সময় জানোয়ার বলে রোদ। তখন শীতলের বুক ফেটে কান্না আসে। হ্যালো ডার্লিং, তুমি যদি আমার কাছে চলে এসো তাহলে কথা দিলাম নিজেকে পাল্টাবো। তুমি তো আমাকে পাল্টে দেবে, তাই না? তোমার জন্য আমি পাল্টে গিয়ে পুরোপুরি তোমার মতো ফার্স্ট ক্লাস হব। শীতল কিছু বলতে পারছে না কান্নার জন্য। ডার্লিং, কান্না অফ করো প্লিজ জজ। আর কিছুদিন কষ্ট করো, তারপর তোমার চোখের পানি পড়তে দেব না আর। রাজ কিভাবে বুঝতে পারল শীতল কান্না করছে, এটা শীতল বুঝতে পারল না। শীতল কাঁদো কাঁদো গলায় বলল, আপনি কিভাবে বুঝতে পারলেন আমি কান্না করছি? আশ্চর্য কথা বলছো তুমি। আমার কান্না আমি বুঝতে পারবো না মানে? মানে আবার কি? তুমি আর আমি তো এক। তাই তো তোমার কান্না আমি বুঝতে পারলাম। আপনি একটা পাগল। ঠিক, তবে তোমার প্রেমে পাগল। আচ্ছা শোনো আমার কথা। তুমি না খেয়ে আছো কেন বলো তো? তোমার ফিগার নষ্ট হবে শুধু শুধু। দেখতে ভালো লাগবে না তোমাকে। প্লিজ জজ, আমার জন্য না হলেও নিজের কথা না ভেবে অন্তত নিজের ফিগারের জন্য খাও।
রাজের কথা শুনে শীতল হেসে দিল। আপনি আসলেই থার্ড ক্লাস পাগল। এতক্ষণে তোমার মুখে হাসি ফোটাতে পারলাম, থ্যাঙ্ক গড। এখন যাও কিছু খাও। তোমার খাওয়া হলে ফুলি আমাকে বলবে, তারপর আমি খাব। আমার খিদের জ্বালায় মাথা হ্যাং হয়ে আছে। আমার শ্যালো ক্রোধকে হারিয়ে কিভাবে তোমাকে আমার কাছে নিয়ে আসব সেটার প্ল্যান বানাতে পারছি না। রাজ ফোন রাখার সময় বলল, আই লাভ ইউ ডার্লিং। আই লাভ ইউ টু, মনে মনে বলল শীতল। মনের কথা জোরে বলতে পারো তুমি। জি, কি বললেন আপনি? রাজ ততক্ষণে ফোন কেটে দিল। শীতল ডাইনিংয়ে বসে খাচ্ছে। ফুলি খাবার বেড়ে দিচ্ছে। শীতল বুঝতে পারল এগুলোও রাজের কাণ্ড। শীতল খাওয়ার সময় ভাবল, রাজ তো বাহিরের খাবার তেমন খেতে পারে না। এখন তো তাকে বাহিরের খাবার খেতে হয়। না জানি কিভাবে কি খাচ্ছে সে। বিকালে শীতলের অনিচ্ছা সত্ত্বেও সজল তাকে ময়মনসিংহের একটা ক্লাবে নিয়ে গেল। শীতল লং স্কার্ট আর স্কার্ফ মাথায় দিয়ে হালকা সুগার লিপস্টিক মেখে হালকা কাজল দিয়ে সেজেছে। শীতল এমনিতেই স্লিম ফিট আর ফিট বডির মাখনের মতো ধবধবে সুন্দরী। রাজ ছাদ থেকে শীতলকে দেখতে পেল। রাজের চোখে শীতলকে মারাত্মক সুন্দরী লাগছে। ইচ্ছে করছে ছাদ থেকে লাফিয়ে শীতলকে টাচ করে বুকের মাঝখানে জড়িয়ে রাখতে। ক্লাবে সবাই শীতলকে কেমন করে যেন দেখছে, যেন কখনো মেয়ে দেখেনি তারা। শীতল বেশ আনইজি ফিল করল। সজলকে বলল সে বসায় যাবে, বাট সজল বলল আর কিছুক্ষণ থেকে তারপর যাবে। সজল বেশ ড্রিঙ্ক করে ফেলেছে জোড়াজড়িতে ফ্রেন্ডসদের। শীতলকেও অনেক জোড়াজড়ি করা হয়েছে, বাট শীতল ড্রিঙ্ক করল না। শীতল একটা সুইমিং পুলের পাশে গিয়ে দাঁড়াল। সেখানে একটা ছেলে শীতলকে ড্রিঙ্কের জন্য জোর করল। শীতল কিছুটা খেয়ে ভমি করে দিল। ছেলেটা হেসে হেসে আরেকটা ড্রিঙ্কের জন্য গেল। তখনই কেউ ছেলেটাকে ধরে ক্লাবের কোনায় নিয়ে গিয়ে চোখে কাপড় বেঁধে মারতে শুরু করল। ছেলেটা কিছু বুঝতে পারছে না কে এমন করল। শীতল আনমনে পুলের দিকে তাকিয়ে আছে। এদিকে কাজলের মনে ভালোবাসার রং খেলা করছে পেপারে বিজ্ঞাপন দেওয়া হিমালয় নামে লোকের জন্য। লোকের শেষ চিঠি ছিল এরকম, ডিয়ার পত্রমিতা, আমি আপনার সাথে দেখা করতে চাই। আমি বর্তমানে 3টা জিনিস চাই লাইফে, তার মধ্যে আপনাকে দেখা তার মধ্যে একটি। আপনাকে ঠিকানা দিয়ে দিচ্ছি, দয়া করে আসবেন। আমার প্রতি এতদিনে আপনার বিন্দু মাত্র বিশ্বাস জন্মেছে, কিন্তু আমার আপনার প্রতি অগাধ বিশ্বাস জন্মেছে। সেই বিশ্বাস নিয়েই বলছি আপনি আসবেন। সবুজ শাড়ি পরে একা আসবেন, সাথে কাউকে নিবেন না। আমিও সবুজ শার্ট পরে আসব। ইতি আপনার পত্রমিতক, হিমালয়। কাজল ভাবছে দেখা করতে যাবে লোকটার সাথে, বাট কাউকে জানাবে না। শীতল পারে দাঁড়িয়ে রাজের সাথে থাকা অবস্থায় একটা দিনের কথা ভাবছিল। সেই দিনটা শীতলের সবচেয়ে বেস্ট দিন ছিল রাজের সাথে সময় কাটানোর। রাজ শীতলকে নিয়ে একটা পার্টিতে গিয়েছিল। তখন সেখানে এরকম একটা সুইমিং পুল ছিল। শীতলকে রেখে রাজপুলে নামল সাঁতার কাটতে। রাজ শুধু একটা 3/4 পরেছে। রাজের স্টিল বডিটা দেখছিল নির্লজ্জের মতো শীতল। কেন যেন শীতলকে খুব টানছিল রাজের বডি। শীতলের বান্ধবীরা সবাই বলত, দেখবি শীতল, তুই যেমন ফিট বডির হরিণী সুন্দরী, তোরও ঠিক তেমনই একটা স্টিল বডির বাঘের সাথে বিয়ে হবে। তুই বাঘের বউ হবি। বান্ধবীরা ঠিক বলেছিল। আসলেই তো রাজ একটা বাঘ আর শীতল একটা বাঘের বউ। হঠাৎ শীতলকে কেউ সুইমিং পুলে ফেলে দিল।
শীতল পানিতে হাবুডুবু খাবে সে সময় রাজ শীতলকে কোলে তুলে নিল। শীতলের শাড়ি অলরেডি খুলে গিয়েছে রাজের পায়ের সাথে বেজে। আমাকে ছাড়ন প্লিজ জজ, আমার খুব ভয় করছে। আমার পানি দেখলে ভয় করে। রাজ টেডি হাসি দিয়ে বলল, আমি তো আছি ডার্লিং, আমি থাকতে কিসের ভয়? আপনি আছেন বলেই আমার সবচেয়ে ভয়। কি এত বড় কথা? ঠিক আছে নাও, ছেড়ে দিলাম তোমায়। রাজ শীতলকে ছেড়ে দিতেই শীতল রাজকে জড়িয়ে ধরল। না না, ছাড়বেন না প্লিজ জজ, আমি তাহলে মরে যাব। রাজ শীতলকে নিজের কোলের মধ্যে নিয়ে জড়িয়ে ধরে বলল, এই বুক থেকে মরে যাওয়া সহজ না। রাজ শীতলকে পিঠে নিয়ে অনেকক্ষণ সাঁতার কাটল। তখন শীতলের ভয় করছিল আর বেশ মজাও লাগছিল। ছোটবেলায় রোদ শীতলকে নিয়ে এভাবে সাঁতার কাটত। শীতলের ভেজা ঠোঁট নড়ছিল রাজ সেই সুযোগ পেয়েই। শীতলের ধ্যান ভাঙল, সে বাস্তবে ফিরে এলো। কিছুক্ষণ পর শীতলকে কে যেন একটা ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিল। পুলে বেশ পানি ছিল। শীতল সাঁতার জানে না, তাই সে পানিতে হাবুডুবু খাচ্ছে। শীতলের পানিতে খুব ভয়। শীতল কি করবে বুঝতে পারছে না। কেউ তাকে পানি থেকে তুলছেও না। সজল ড্রাঙ্ক অবস্থায় কোথায় যেন পড়ে আছে কে জানে। শীতল পানি খেয়ে কাশছে। সবাই পারে দাঁড়িয়ে মজা দেখছিল আর হাসছিল। শীতল যেন হারিয়ে যাচ্ছে অতলে। রাজের কথা তার মনে পড়ছে বেশ। রাজ থাকলে তো তাকে জীবন দিয়ে হলেও বাঁচাত। আল্লাহ শীতলকে শাস্তি দিচ্ছে বোধহয়। রাজের সাথে সে যা করেছে তাতে এটা তার প্রাপ্য ছিল। রাজকে জীবিত অবস্থায় পাবে না কখনোই শীতল। অন্তত রাজের হয়ে মরতে পারবে তো শীতল। শীতল চোখ বন্ধ করে রাজের স্মৃতিতে হারিয়ে গেল। শীতলকে পানি থেকে কোলে তুলে নিয়ে পারে এলো রাজ। রাজ সবাইকে জোরে একটা ধমক দিল। ধমক খেয়ে সবাই চুপ হয়ে গেল ভয়ে। রাজ শীতলকে ক্লাবের একটা রুমে নিয়ে গেল। সেখানে নিজের কোট আর শার্ট খুলে শীতলের গায়ে জড়িয়ে দিল। শীতল বেশ পানি খেয়েছিল। শীতলের চোখ দুটো লাল হয়ে গিয়েছে। ভয়ে আতঙ্ক শীতল জ্ঞান হারিয়েছে। রাজ শীতলকে কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকল। শীতল চোখ খোলো প্লিজজ, তোমার কিছু হলে আমি বাঁচব না যে। আজকে আমার কারণে তোমার এই অবস্থা। আমি যদি তোমার সাথে জঘন্য কাজগুলো না করতাম তাহলে আমাদের এভাবে আলাদা হতো না। আর ওই সজল কুকুরের বাচ্চার সাহস হতো না তোমাকে এখানে নিয়ে আসার। এখানে তুমি অপমানিত হতে না এইভাবে। শীতলের এখনো জ্ঞান ফিরেনি। রাজ শীতলের বুকে চাপ দিয়ে পেট থেকে পানি বের করার চেষ্টা করল। শীতলের পেটে চাপ দিয়ে পানি বের করতে সক্ষম হল রাজ। শীতল হালকা নড়ে উঠল কেশে কেশে। রাজ শীতলের মুখে মুখ লাগিয়ে কতক্ষণ যাবৎ শ্বাস দেওয়ার চেষ্টা করল। রাজ শীতলের বুকে কান পেতে দেখল শীতলের নিঃশ্বাস স্বাভাবিক না। রাজ ভয় পেয়ে যায় বেশ। রাজ অনেকক্ষণ যাবৎ শীতলকে নিজের নিঃশ্বাসটুকু দিল। শীতলের ঠোঁটগুলো পুরো লাল হয়ে গিয়েছে। রাজের চোখে ভয় আর রাগে পানি চলে এসেছে। হঠাৎ শীতলের চোখ নড়ে উঠল। রাজের যেন প্রাণ ফিরে এলো। রাজ শীতলকে উঠে বসতে সাহায্য করল। শীতলের বিন্দু মাত্র শক্তি নেই বসে থাকার, সে রাজের বুকে লুটিয়ে পড়ল। রাজ শীতলকে জড়িয়ে ধরে বলল, ভয়ের কিছু নেই, আমি তো আছি। এখন তুমি ডেঞ্জার মুক্ত। শীতলের কথা বলার শক্তিটুকুও নেই। রাজ শীতলকে কোলে তোলে সবার সামনে দিয়ে কারে বসালো।
ঠিক তখনই সজল রাজকে বাধা দিল। রাজের এবার প্রচণ্ড রাগ উঠে গেল। সে সজলে কয়েকটা লাথি মারল। সজল ছিটকে গিয়ে দূরে পড়ে গেল। রাজ শীতলকে বসিয়ে ড্রাইভ করছে। শীতল নিজের ছিটে বসে আছে, বাট রাজকে জড়িয়ে ধরে পুরো শরীরের ভর রাজের উপর দিয়ে রেখেছে। শীতল বেশ ক্লান্ত, তাই সে ঘুমিয়ে পড়েছে। রাজের চোখে এখনো পানি পড়ছে, আর চিক চিক করছে পানিগুলো চোখের। ছেলেরা সাধারণত কাঁদে না, বাট কষ্টের সীমা অতিক্রম হলে তারা কাঁদে। রাজের রক্ত যেন টগবগ করছে। ক্লাবটাকে যেভাবে হোক বন্ধ করবে সে। চাঁদের আলোতে শীতলের মুখটা বেশ মায়াবী হরিণীর মতো লাগছে, যেন কোনো নিরীহ ছোট হরিণ শাবক রাজের বুকের মাঝে লুকিয়ে আছে। রাজের ইচ্ছে করছে শীতলকে এভাবেই ধরে রাখতে বুকের মাঝে। রাজ এক হাত দিয়ে ড্রাইভ করছে, আরেক হাত দিয়ে শীতলের পিঠ আর মাথায় হাত বুলাচ্ছে। প্রচণ্ড শীতের মাঝে রাজের গায়ে কিছু নেই, কারণ তার কোট শার্ট সব শীতলের গায়ে জড়ানো। রাজের কষ্ট হলেও তেমন কষ্ট লাগছে না। ভালোবাসার মানুষকে যদি সুখে রাখা যায়, তাতে এরকম কোটো কোটো কষ্টগুলোও পরম শান্তি বয়ে আনে। এটাই প্রকৃত ভালোবাসা। ভালোবাসা কখনো নিজের জন্য স্বার্থপর হয় না, যেমনটা শীতল একসময় রাজের জন্য করেছিল। কোটো কোটো অপমানের পরেও শীতল নিঃস্বার্থভাবে রাজকে ভালোবেসে গিয়েছে, তাকে ছেড়ে যায়নি। তাহলে রাজ কেন শীতলের মতো অপমান সহ্য করতে পারবে না? শীতলের তুলনায় রাজের অপমান কিছুই না। রাজ শীতলদের বাড়ির সামনে থামল। তারপর শীতলকে শক্ত করে জড়িয়ে ধরল। শীতলকে কোলে তোলে রাজ সোজা কলিং বেল চাপল। ফুলি দরজা খুলে দিয়ে বড় বড় চোখ করে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকল। ড্রয়িং রুমে রোদ আর তার বাবা মা বসা থেকে দাঁড়িয়ে পড়ল রাজের কোলে শীতলকে দেখে। শীতল দুই হাত দিয়ে রাজের গলা ধরে জড়িয়ে আছে রাজের বুকে। রাজ সোজাসুজি উপরে চলে গেল শীতলের রুমে। রোদ রেগে রাজের পেছনে পেছনে যেতে লাগল। রাজ শীতলকে বেডে রেখে শীতলের কাপা কাপা ঠোঁটে হালকা ঠোঁট ছোঁয়াল নিজের। আমার ভালোবাসা আমার কাছে খুব শীঘ্রই নিয়ে আসবো ইনশাআল্লাহ। রোদ যেই রুমে ঢুকবে অমনি রাজরুমের ডোর লক করে দিল। সবাই রাজের কাণ্ড দেখে অবাক হল, আবার ভয়ও পেল, কারণ ভেতরে শুধু রাজ আর শীতল। রাজ ডেস্ক থেকে শীতলের জন্য নাইট গ্রাউন বের করল। তারপর শীতলকে শোয়া অবস্থায় চেঞ্জ করিয়ে দিল নিজের হাতে। রাজ অনেক কষ্টে নিজেকে সামলিয়ে নিল, কারণ শীতল বারবার চেঞ্জের সময় রাজকে জড়িয়ে ধরছিল। রাজ শীতলের কপালের চুলগুলো সরিয়ে নিয়ে চুমো দিয়ে শীতলকে ছেড়ে ডোর খুলল। রোদ রেগে রাজের কলার ধরল। তুই শীতলকে এভাবে আনলি কেন? আর রুম লক করে করলি তুই? তোর এত বড় সাহস আমার বোনের গায়ে হাত দিস? তোকে তো আমি। রাজকে আঘাত করতে যাবে, ঠিক তখনই রাজ রোদের হাত ফেলল। তোর হাত আমি গুড়িয়ে ফেলতে পারি, সেটা তুই ভালো করে জানিস। ছোটবেলায় একবার তোর হাত ভেঙে ফেলেছিল স্যার ভুল করে, তখন আমি স্যারের হাত ভেঙে ফেলেছিলাম। এই কথাটা মনে আছে তোর নিশ্চয়? আমার ওয়াইফের বড় ভাই তুই। সম্পর্কে আমার বড় হস তুই, তাই তোর অপমান সহ্য করি আর করব। আরেকটা কথা শোন, বোনকে যার তার সাথে পাঠাবি না। বোনের দায়িত্ব ঠিকভাবে পালন করবি। রাজ পেছনে দিক দিয়ে শীতলকে দেখে রোদের হাত ছেড়ে দিয়ে বলল, ফুলি ওকে গরম স্যুপ খাওয়াবে ঘুম ভাঙলে। ওর শরীর খুব ফুরবল।
ওর খেয়াল রেখো যেন ঠান্ডা না লাগে। ওর ঠান্ডা লাগলে তোমাকে এই শীতে ঠান্ডা পানিতে চুবাবো। মাইন্ড ইট। রাজ নিজের রুমে বসে আছে জানালার দিকে তাকিয়ে। কারণ শীতলের বেডের জানালা রাজের রুমের জানালার কাছাকাছি। শীতলকে দেখা যাচ্ছে খুব ভালো করেই। রাজ কিছু খায়নি কারণ শীতলও কিছু খায়নি। শীতলের জন্য রাজের টেনশন হচ্ছে। শীতল খুব ফুরবল হয়ে পড়েছে, যার কারণে সে ঘুম থেকে উঠছে না। শীতল সেই দুপুরে খেয়েছিল আর এত ধকলের পর এখনো শীতল কিছু খায়নি। রাজের ইচ্ছে করছে শীতলের কাছে গিয়ে শীতলকে ঘুম থেকে তোলে কিছু গরম খাবার খাইয়ে দিতে, কিন্তু তার উপায় নেই রাজের কাছে। রাজ শীতলের কাছে গেলেই রোদ ঝামেলা করবে। শীতল কিছু বলতেও পারবে না আর সহ্য করতে পারবেও না, শুধু মন খারাপ করে কাঁদবে। এই শরীরে শীতলের পক্ষে এসব সহ্য করা কঠিন হবে। রাজ শীতলকে নিজের জন্য আর কোনো কষ্ট দিতে চায় না। শীতল ঘুম থেকেই বারবার নড়ে উঠছে আর গলায় হাত দিচ্ছে। রাজ বেশ বুঝতে পারছে শীতল তৃষ্ণার্ত। ফুলিটা বেডের পাশে ঘুমুচ্ছে। রাজ ফুলিকে কয়েকবার ডাকল ইশারাতে, তবুও ফুলি টনক নড়ল না। রাজ হঠাৎ ফোন নিয়ে ফুলিকে কল করল। ফুলি ঘুম জড়ানো কণ্ঠে বলল, দুঃখিত, এই মুহূর্তে নেটওয়ার্ক আর ফোন অফ। রাজ চিৎকার করে বলল, জাস্ট সেট আপ ইউ ব্লাডি ফুল গার্ল। ফুলি ধরফর করে দাঁড়িয়ে বলল, সরি স্যার। ব্লাডি ফুল গার্ল। শীতলের পানি পিপাসা পেয়েছে, পানি খাওয়াও যাও আর গরম স্যুপটাও ঘুমের মধ্যে খাইয়ে দাও। ফুলি শীতলকে পানি খাওয়ালো আর শীতলকে কিছু গরম স্যুপ খাওয়ালো। রাজ আবার ফোন করে বলল, শীতলের গায়ে মোটা কম্বল দাও আর নজর রাখবে যেন কম্বল সরে না যায়। আর ইউ ফুল গার্ল, নিজের গায়েও কম্বল দিয়ে ভালোভাবে ঘুমাবে। বোঝা গিয়েছে কথা? ফুলি ভয় বলল, জি বোঝা গিয়েছে, অশুদ্ধ ভাষায় আমার অ্যালার্জি আছে, তাই কাজের মেয়ের ভাষাও শুদ্ধ দিলাম। শীতল ঘুমাচ্ছে আর রাজ জানালার সামনে দাঁড়িয়ে আছে। চাঁদের আলোতে শীতলের ফেস চিক চিক করছে। ইচ্ছে থাকলেও রাজ শীতলের কাছে যেতে পারছে না। রাজের চোখে ঘুম নেই। সে সাররাত শীতলকে ঘুমন্ত অবস্থায় দেখবে ঠিক করেছে। শীতল খুব ফুরবল, তাই কখন কি হয় এজন্যই রাজ শীতলকে গার্ড দেবে। রাজ ভাবছে এখন একটা প্ল্যান করতে হবে যাতে শীতল কেন এমন করছে আর কিসের জন্য বাধ্য হচ্ছে, রাজের কাছ থেকে দূরে যেতে চাচ্ছে সেটা যেন বের হয়ে আসে। এভাবে শীতলের কষ্ট আর তার নিজের কষ্ট সহ্য করা যাচ্ছে না। রাজের খুব কষ্ট হয় শীতলকে ছাড়া বিছানায় ঘুমাতে। স্লিপিং পিল খেয়ে ঘুমাতে হয় রাজকে। এতে যদি ঘুম হয়ে কিছুটা ব্যথা কমে রাজের। রাজ এই 1 বছর সবসময় শীতলের সাথে ঘুমিয়ে অভ্যস্ত। যত যাই করুক রাজ শীতলের সাথে রাজ শীতলের সাথেই ঘুমিয়েছে। ভোরের দিকে রাজের চোখ লেগে গিয়েছিল। চোখ খুলে রাজ শীতলকে দেখতে পেল না। রাজ ভাবল শীতল ঘুম থেকে উঠে ফ্রেশ হচ্ছে। রাজও ফ্রেশ হতে গেল ওয়াশরুমে। শাওয়ারে দাঁড়িয়ে রাজ শাওয়ার নিচ্ছে কোমরে তোয়ালে পেঁচিয়ে। আর ভাবছে ব্যাটা শ্যালক রোদকে কিভাবে শিক্ষা দেওয়া যায়। রাজ কিছুক্ষণ পর মর্নিং ওয়ার্কে গেল ভার্সিটি এলাকাতে। ভার্সিটি প্লেস ময়মনসিংহের সবচেয়ে মনোরম। রাজ ব্ল্যাক ট্রাইজার, ফুল হাতার ট্রি শার্ট আর ব্ল্যাক শুজ পরেছে। রাজ সেখানে একটা বেঞ্চে গিয়ে বসতেই শীতলকে দেখতে পেল।
রাজ শীতলের কাছে যাওয়ার জন্য যেই পা বাড়াবে তখনই রাজ রোদ আর সজলকে দেখতে পেল। রাজের প্রচণ্ড রাগ হল। শীতলকে কখনোই একা পাওয়া যায় না। সজল আর রোদ পেছনে দাঁড়িয়ে কথা বলছে আর শীতল সামনে দাঁড়িয়ে গোলাপ বাগানটাকে দেখছে। শীতল ও ব্ল্যাক লং স্কার্ট আর চাদর গায়ে এখানে হাঁটতে এসেছে। রাজ একটা গাছের পড়ালে দাঁড়িয়ে শীতলকে লুকিয়ে দেখছে। কি দিন এসেছে আমার। শ্যালকের জন্য নিজের একমাত্র বউকে লুকিয়ে দেখতে হচ্ছে। রাজকে হঠাৎ একটা মেয়ে বলল, স্যার এই ফুলগুলো নিন না। রাজ তাকিয়ে দেখল ছোট গোলাপের মতো দেখতে একটা মেয়ে অনেকগুলো গোলাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। শীতলকে হঠাৎ এই মেয়েটা বলল, ম্যাডাম এগুলো আপনার জন্য। শীতল মেয়েটার দিকে তাকিয়ে ফুলগুলো নিল। শীতল পার্স থেকে টাকা বের করতেই মেয়েটা বলল, টাকা লাগবে না, এগুলো আপনার। এগুলো কে আমায় দিয়েছে বাবু বলতো? মেয়েটা হাত দিয়ে রাজকে দেখালো। রাজ পকেটে হাত দিয়ে টেডি হাসি দিচ্ছে। শীতল দেখল সজল আর রোদ এই বিষয়টা খেয়াল করল। শীতল নিরুপায় হয়ে গোলাপগুলোর দিকে তাকিয়ে থাকল। রোদ এসেই গোলাপগুলো নিচে ফেলে পা দিয়ে মারিয়ে ফেলল। শীতলের চোখ থেকে টপ টপ পানি পড়ছে। রোদের কাণ্ড দেখে রাজের ইচ্ছে করছে গোলাপগুলির মতো রোদকেও পা দিয়ে পিষে ফেলতে। তাতে যদি ওর মনের জ্বালা মিটে। শীতলের জন্য কিছু করতে পারছে না রোদকে রাজ। এটা ভেবে রাজের মাথা গরম হয়ে যাচ্ছে। রাজ পা দিয়ে বেঞ্চে একটা জোরে লাথি দিল। শীতল ফুলগুলোর এই অবস্থা দেখে মন খারাপ করে কাঁদতে কাঁদতে রাস্তার মাঝখান দিয়ে দৌড়াতে লাগল। রাজ দেখল একটা মিনি বাস শীতলের দিকে এগিয়ে আসছে। রাজের আত্মায় পানি চলে এসেছে। রাজ শীতলের নাম ধরে চিৎকার করল। শীতল কিছুই শুনছে না। তার আশেপাশে কি হচ্ছে তার খেয়াল নেই। মিনিবাসটা শীতলের কাছে আসতেই রাজ শীতলকে রাস্তার মাঝখান থেকে রাস্তার একপাশে নিয়ে যায়। শীতল রাজের চোখের দিকে অসহায়ের মতো তাকিয়ে জ্ঞান হারায়। রাজ শীতলকে নিজের কোলে তোলে নেয়। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে রাজের। রোদ হঠাৎ রাজকে বলে শীতলকে বেঞ্চে শুইয়ে দিতে। রাজ বাধ্য হয়ে শীতলকে কোল থেকে নামিয়ে দেয়। রোদ আর সজল শীতলের মাথায় হাত রেখে বারবার ডাকছে। সজল যখন বারবার ডাকছিল শীতলকে টাচ করে তখন রাজের খুব মন খারাপ হয়, সেই সাথে রাগও হয়। রাজ নিজের হাত মুঠি করে রাগ কন্ট্রোল করল নিজের। সবাই প্রায় শীতলকে দেখছে। একসময় শীতলকে দেখার জন্য রাজকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে লোকজন। সবাই শীতলের জ্ঞান ফিরানোর চেষ্টা করছে। সবাই শীতলকে দেখছে বাট রাজ তাকে দেখতে পাচ্ছে না। রাজ একটা পানির বোতল এনে দূর থেকে রোদকে বলল শীতলের চোখে মুখে পানি দিতে, তারপর ডক্টরের কাছে নিয়ে যেতে। রোদ পানির বোতলটা নিয়ে দূরে ফেলে দিল। রাজ শুধু নিজের রাগ কন্ট্রোল করছে। ইচ্ছে করছে রোদকে দুটুকরো বানাতে, কিন্তু শীতলের জন্য করছে না। শীতলকে এলবার কষ্ট দিয়ে আজকে এই অবস্থায় রাজ। এরপর নতুন কোনো ঝামেলা বাঁধালে শীতলকে চিরতরে হারাবে রাজ। ডক্টর চেম্বারের বাহিরে বসে আছে সজল আর রোদ। শীতলকে ভেতরে ডক্টর দেখছে। শীতলের জ্ঞান এখনো ফিরেনি। ডক্টর রাজকে বলল, আপনার ওয়াইফের লো প্রেশার, তার উপর মানসিক চাপে আছেন। এভাবে চললে তো উনি মিনিটে মিনিটে জ্ঞান হারাবেন। পারিবারিক যা সমস্যা আছে তা মিটিয়ে নিন।
রাজ শীতলের মাথায় হাত বুলিয়ে বলল, জি হ্যাঁ, খুব তাড়াতাড়ি মিটিয়ে নেব। ডক্টর একটা ইনজেকশন পুশ করতে যাবে শীতলকর, তখনই রাজ বলল, খুব সাবধান, ওর সূচে ভয় আছে, ওর যেন কষ্ট না হয়। আপনাদের লেখিকারও ইনজেকশনে ভীষণ ভয়, ধরে বেঁধেও কোনোভাবেই ইনজেকশন দেওয়ানো যায় না আমাকে। ডক্টর আর রাজ চলে এলো বাহিরে। রাজের পরনে এপ্রন ছিল আর মুখে মাস্ক ছিল, তাই কেউ চিনতে পারেনি তাকে। রাজ জানালার পাশে দাঁড়িয়ে আছে, শীতলকে দেখছে। শীতল স্লিপিং পিল খেয়ে ঘুমাচ্ছে। রাজের এখন একটাই কাজ, মূল সমস্যা বের করা। কি হয়েছে শীতলের আর সে কেন এমন করছে তা বের করতে হবে রাজের। রাজের ময়মনসিংহে একটা বিজনেসের ব্রাঞ্চ আছে। রাজ অফিসে গেল। সেখানে গিয়েই পড়ল আরেক ঝামেলায়। রাজের এক্সপোর্টের মধ্যে কি যেন ঝামেলা হয়েছে। পুরো 10 কোটি লস হয়েছে। রাজ খতিয়ে দেখল এগুলো শীতলের বাবার কাণ্ড। রাজ বাঁকা হাসি দিল। শ্বশুর মশাই তো দেখছি ধনে মারতে চায় আমাকে। শ্যালক মারছে প্রাণে, বউ মারছে মনে, পুরো পরিবার আমাকে ধনে প্রাণে মনে মারতে চায়। বাহ, বেশ ভালো, এত কিছু করছে আমার জন্য এরা। আমার একটা ভুলের জন্য এত বড় শাস্তি দিচ্ছে উপরওয়ালা। ছোট থেকে আমি কোনো জিনিস সহজে পাইনি, আদায় করে নিতে হয়েছে আমাকে। শীতলের বেলায় তা বাদ যাবে কেন? শীতলকেও সহজভাবে পাওয়া যাবে না। রাজ চেয়ারে বসে টেবিলের উপর পা রেখে চোখ বন্ধ করে রিল্যাক্স করছে। কিভাবে সে শ্বশুর আর শ্যালককে উচিত শিক্ষা দেওয়া যায়। রাজ হঠাৎ ফোন বের করল আর ফুলিকে কল দিল। ফুলি জানালো শীতল সবার সাথে বসে খাচ্ছে। রাজ কিছুটা শান্তি পেল। ফোন রাখতেই ফোনের স্ক্রিনে শীতলের ছবিটা ভেসে উঠল। হলুদ শাড়িতে কি সুন্দর, খোলা চুলে মুক্তোর মতো ঝলঝল করে হাসছে। রাজ শীতলের ছবিটাতে চুমো দিয়ে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরল। আহহ, কি শান্তি! শীতলের নামেও তো শান্তি আছে। 2 দিন হয়ে গেল রাজ শীতলকে দেখতে পেল না। শীতলকে দেখলে রাজের কষ্ট হবে এটা ভেবে শীতল রাজের সামনে আর আসে না। রুম থেকে বের হয় না, জানালাও খোলে না। ফুলি হঠাৎ শীতলের কানে ফোন ধরল। শীতল যেই ফোন সরাতে চাইল তখনই রাজের কণ্ঠ ভেসে আসল, প্লিজ জজ বউ, ফোন রেখো না প্লিজ জজ। আমার একটা কথা শোনো, আমি কিছু খেতে পাচ্ছি না। তোমার হাতের রান্না করা খাবার তোমার হাতে খেতে মন চাচ্ছে আমার। তুমি রান্না করে লুকিয়ে ছাদে নিয়ে এসো প্লিজ জজ, আমার খুব খিদে লেগেছে। শীতলের প্রাণ যেন ধক করে উঠল। এখনো রাজ না খেয়ে আছে। শীতলও কিছুই খেতে পারে না, শুধু খাওয়ার ভান করে, লুকিয়ে খাবার ফেলে দেয়। দেখুন, আমি পারবো না, আপনি হোটেল থেকে আনিয়ে খেয়ে নিন। এতদিন তো রেস্টুরেন্টের আনা খাবার খেয়েছি অল্প স্বল্প। তুমি তো জানো আমি বাহিরের খাবার খেতে পারি না, আমার পেটে সমস্যা হয়, আমার গ্যাস বেড়েছে। শীতল, প্লিজ জজ কিছু করো, আমি না খেয়ে মরে যাচ্ছি তো। শীতল চুপচাপ চোখের পানি ফেলছে। রাজ বলল, আমি ওয়েট করছি। ফুলি ম্যাডামের সাহায্যে তুমি রান্না করো, তারপর নিয়ে এসো আমার কাছে, দুজনে একসাথে খাবো। তুমি যতক্ষণ খাবার নিয়ে না আসবর ততক্ষণ আমি এক ফোঁটা পানিও খাবো না।
শীতল কিছু বলার আগেই রাজ ফোন কেটে দিল। শীতলের রাজের জন্য কষ্ট লাগলেও করার কিছু নেই। সে কিভাবে রান্না করবে তাও আবার রাজের জন্য। শীতল বিকালে বসে আছে না খেয়ে। বারবার লুকিয়ে রাজকে দেখার চেষ্টা করছে সে। ফুলি কয়েকবার বলেছে রাজ ছাদে শুকনো মুখে দাঁড়িয়ে আছে। শীতলের কিছু করার নেই। শীতল লুকিয়ে জানালার পর্দা সরালো, অমনি রাজকে দেখতে পেল। রাজ সবে শাওয়ার করে শুধু টাওয়াল পরে বের হয়ে এসেছে জানালার পাশে। শীতলকে দেখেই রাজ টেরি হাসি দিয়ে একটা ফ্লাইং চুমো দিল। শীতল লজ্জা পেয়ে ওখান থেকে সরে গেল। রাজ হালকা জোরে বলল, 1 ঘন্টার মধ্যে খাবার না আসলে আমি সরাসরি শ্বশুর বাড়ি চলে আসব খেতে। শীতলের চোখগুলো বড় বড় হয়ে গেল। শীতল দৌড়ে গেল কিচেনে। দুটো রান্নার মহিলা রান্না করছিল। শীতল তাদের জোর করে রান্নাঘর থেকে বের করে দিল। শীতল নিজের হাতে রান্না করছে। ফুলি মাঝে মাঝে সময় বাঁচানোর জন্য ওটা এটা এগিয়ে দিচ্ছে। রোদ আর তার বাবা মা ভেবেছে শীতল স্বাভাবিক হচ্ছে তাই রান্না করছে। তারা ভাবছে রাজকে হয়তো ভুলে যাচ্ছে শীতল। কিচেন থেকে এলাচির গন্ধ পেল রাজ। শীতল কলিজা ভুনা করছে। কাঁচা মরিচ দিয়েছে বেশ। রাজ ঝাল ঝাল কলিজা ভুনা খেতে পছন্দ করে। সেই সাথে রাজের ফেভারিট ডালের ভরা বানালো শীতল। তারপর পেঁয়াজ কেটে ভিনেগার দিয়ে পেঁয়াজের সালাদ বানালো শীতল। রাজের এই খাবারগুলো ফেভারিট। শীতল তাড়াতাড়ি করে এই কয়েকটা পদ তৈরি করল রাজের জন্য। রান্নার সুবাসে সারা বাড়িতে মৌ মৌ করছে। সন্ধ্যার পর শীতল লুকিয়ে ছাদে গেল। ফুলি সিঁড়িতে বসে পাহারার কাজে আছে। শীতল ছাদে যেতেই রাজ এগিয়ে এলো। রাজ ছাদের পাশে একটা মোম জ্বালালো। শীতল রাজের দিকে না তাকিয়ে খাবার সার্ভ করছে। রাজ মুচকি মুচকি হাসছে। রাজ খাবার দেখে খুশি হল। রাজের পীড়াপিড়িতে শীতল রাজকে খাইয়ে দিচ্ছে। রাজ এমনভাবে খাচ্ছে যেন অনেক দিন যাবৎ না খেয়ে আছে সে। রাজ চেটে পুটে শীতলের হাতও খেয়ে ফেলছে। রাজ খাওয়ার সময় শীতলকেও নিজের হাতে খাইয়ে দিল জোর করে। শীতলও বেশ খেল। রাজ বলল, তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করবে। তোমার চেহারার কি হচ্ছে দেখেছ। খবরদার আজকের পর থেকে খাবার ফেলবে না লুকিয়ে। তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। শীতল রাজের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাল। রাজ জানল কিভাবে সে যে এই কাণ্ড করে। রাজ দুটো আঙুল দিয়ে ইশারা দিয়ে বলল, ওয়াচিং ইউ ডার্লিং ওয়াইফ। আমার নজর তোমার উপর থাকে সব সময়। খাওয়ার পর্ব শেষ হতেই শীতল চলে যেতে নিলে রাজ বলল, আরও কিছু খেতে মন চাচ্ছে ডার্লিং। সব খাবার তো খাইয়ে দিলাম। আর কি বাকি আছে। রাজ ঠোঁটে হাত দিয়ে বলল, মিষ্টি খেতে ইচ্ছে করছে আমার। কখনোই না। চললাম আমি। শীতল পা বাড়াতেই রাজ শীতলকে কোলে তুলে নিল। তারপর রাজ শীতলের গালে গাল ঘষল। শীতলের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। রাজ শীতলের ঠোঁটের কাছে যেতেই ফুলি চলে এলো। সে জানালো শীতলকে সবাই খুঁজছে। রাজ রেগে বলল, তুমি আর আসার সময় পেলে না। একটা ইম্পর্ট্যান্ট কাজ করছিলাম। শীতল কোল থেকে নেমে রাজকে বলল তাকে যেতে দিতে, তা না হলে অনেক ঝামেলা হবে। একদিন রাতে রাজ ড্রাইভ করছে। হঠাৎ একটা মেয়ে এসে তার গাড়ির সামনে পড়ল।
মেয়েটা বলল তাকে আজকের রাতটুকু আশ্রয় দিতে, কারণ কিছু গুন্ডা তার পেছনে পড়েছে। রাজ প্রথমে না করলেও পরে রাজি হল। অসহায় একটা মেয়েকে একা ফেলে যাওয়ার কোনো মানে হয় না। রাজ মেয়েটাকে নিয়ে বাসায় গেল। রাজ মেয়েটাকে একটা রুম দেখিয়ে দিল। বাসাটা পুরো অন্ধকার ছিল। রাজ শার্টের হাতা ফোল্ড করে জানলার কাছে গেল। শীতলকে দেখতে জানার পর্দা দেওয়া ছিল। এটা শীতলের কাজ। রাজের ইচ্ছে করছে শীতলকে গিয়ে কতক্ষণ কামড়াতে, যাতে করে ওর শিক্ষা হয়। রাজ লাইট অন করতেই মেয়েটাকে দেখতে পেল। মেয়েটা শীতলের একটা শাড়ি পরে আছে। রাজের ভেজায় রাগ উঠল। সে পাশে থাকা পানি খেল। পানিটা খেতেই রাজের মাথা ঘুরছে। সে সামনে শীতলকে দেখতে পেল। শীতল রাজকে ধাক্কা দিয়ে বেডে ফেলে দিল। তারপর রাজের শার্ট খুলে ফেলল। রাজের জ্ঞান নেই। সকালে রোদ শীতলকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য শীতলের চোখ কাপড় দিয়ে বেঁধে ফেলল। শীতল বলল, ভাইয়া কোথায় নিয়ে যাচ্ছ? প্লিজ জজ বলো। একটা জিনিস দেখাতে। দেখলে তুই সত্যিটা বুঝতে পারবি। শীতলকে রাজ একটা রুমে নিয়ে গেল। শীতলের চোখের কাপড় খুলে দিয়ে রোদ বলল, এই হলো তোর উপহার। ভাইয়ের তরফ থেকে একটা সত্যি উপহার। দেখে নেবন ভালো করে। শীতল বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। চলবে।